আমি জানি দীর্ঘ 15 বছরের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের পর আমরা আমাদের উচ্ছ্বাসকে খুব সহজে নিয়ন্ত্রণে আনতে পারবো না। দরকারও নেই। আমাদের উচ্ছ্বাস চলুক, আমাদের আনন্দ চলুক, আমাদের সেলিব্রেশন চলুক, কিন্তু এর মধ্যেও কয়েকটা কথা একটু বলা দরকার, আমাদের মনে রাখা দরকার। কারণ শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা, যদিও এই বিতাড়নে আমরা পছন্দ করিনি, আমরা জানি, কারণ এই যাবতীয় ধ্বংসের পেছনে এই নারী জড়িত। তাকে নিয়ে ভবিষ্যতে আমাদের কি পরিকল্পনা হবে না হবে সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। ওনার পালিয়ে যাওয়া ঠেকাতে পারলেই সবচেয়ে ভালো ছিল, কিন্তু আমরা যেহেতু অন্তত তাকে সরাতে পেরেছি, আমাদের সামনে আরও কতগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো নিয়ে কয়েকটা কথা এই উচ্ছ্বাসের মধ্যে বলা দরকার। এবং এই উচ্ছ্বাসের মধ্যেই কিছু ঘটনা ঘটতে পারে যেগুলো নিয়ে আমাদের একটু সতর্ক থাকা দরকার। প্রাথমিকভাবে সেনাপ্রধানের যে বক্তব্য ছিল, উনি একটা ছোট বক্তব্য দিয়েছেন, সেটা আমাদের কারো কারো মধ্যে যে এক ধরনের আশঙ্কা ছিল সেই আশঙ্কাটা দূর করেছে নিশ্চয়ই। তার আগে জনাব ডক্টর আসিফ নজরুল অসাধারণ রোল প্লে করে গেছেন এই এন্টায়ার সরকারের অপশাসনের বিরুদ্ধে। এমনকি এই সময়ে যারা আন্দোলনে আছেন, যে শিক্ষার্থীরা প্রথম কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলেন, তাদের সাথে সরাসরি এনগেজড থেকেছেন। ডক্টর আসিফ নজরুলও জানিয়েছিলেন যে তারা ভালো কিছু হবে সেরকমই মনে করছেন। কারণ ভাষণ দেওয়ার আগে জনাব ওয়াকারুজ্জামান, আমাদের সেনাবাহিনী প্রধান রাজনৈতিক দলের নেতাদের সাথে বসেছেন, তার মধ্যে ডক্টর আসিফ নজরুলও ছিলেন সেখানে, এবং উনি চেয়েছেন তাদের মাধ্যমে ছাত্রদেরকে বার্তা দিতে, যেটা চিফ তার নিজের ভাষণেও বলেছেন। তাহলে আমাদের যে আশঙ্কার জায়গাটা ছিল কারো কারো মধ্যে, সেটা হচ্ছে মার্শাল ল দিয়ে সরাসরি সামরিক শাসন জারি হতে পারে, যেটা মিশরে আমাদের মনে থাকার কথা। হোসনি মোবারকের পতনের পর একটা নির্বাচন হয়েছিল, যেটাতে মুরসি ক্ষমতায় এসছে, পরে সিসি সামরিক শাসন জারি করে ক্ষমতায় চলে আসেন। সেই রকম কিছু হয় কি না সেই ভয় ছিল। আমি প্রাথমিকভাবে অন্তত সেই ভয়টা কেটে গেছে বলতে পারি। সেনাপ্রধান খুব চমৎকারভাবেই বললেন তারা বঙ্গভবনে যাবেন, বঙ্গভবনে গিয়ে প্রেসিডেন্টের সাথে দেখা করবেন, দেখা করে ওখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা নিয়ে আলোচনা করবেন। সেটা নেচার কি হবে উনি বলতে পারেননি, এগুলো আলাপ আলোচনার ব্যাপার তো বটেই। এবং আমি এই ক্ষেত্রে জনাব আসিফ নজরুলের বক্তব্যকে আমলে নিতে চাই। তিনি বলেছেন যে ভালো কিছুই হবে। সো ভেতরে কি আলোচনা হয়েছে নিশ্চিতভাবে সেটা ডক্টর আসিফ নজরুল জানেন। সুতরাং তিনি যখন বলছেন আমরা আস্থা রাখবো, তাহলে প্রাথমিক যে সংকট সেটা চলে গেছে আমরা বিশ্বাস করি। একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং আসলে আরও অনেক কথাবার্তা আছে। বাংলাদেশ যেভাবে চলছিল, যা চলছিল, যে স্টেট স্ট্রাকচারে চলছিল, সেগুলো কি হবে, কেমন হবে, এই আলাপগুলো আসতে হবে, সেটা আরেকটু পরের দিকে। কিন্তু এই মুহূর্তে আমাদের উচ্ছ্বাসের মধ্যেও একটা জিনিস একটু জরুরি মনে রাখা। আমি জানি, আমি নিজে তো এই সরকারের সময়টাতে আমার প্রত্যেকের জীবনে একটা অতি গুরুত্বপূর্ণ সময় পার করেছি। কীরকম অত্যাচার, নিপীড়নের শিকার আমরা প্রত্যেকে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি হয়েছে। একটা ছোটো উদাহরণ দিই, যাকে ছাত্রলীগ ধরে পেটায়নি সেই মানুষটাও আজকে বাজারে যখন অনেক বেশি দামে জিনিস কিনতে হয়, সন্তানের দুধ কিনতে কষ্ট হয়। আমি দেখেছি নিম্ন মধ্যবিত্ত পরিবার বলছে সন্তানের দুধ কেনা কমানো হয়েছে। বাচ্চাকে আগে মাঝে মাঝে গরুর মাংস খেতে দিতে, পাঙ্গাস তেলাপিয়া কিনতেন, তারা সেটা কিনতে পারেন না, পাঙ্গাসের কাঁটা বিক্রি হয়েছে। এগুলো প্রত্যেকটা আওয়ামী অপশাসন, দুর্নীতি, দুঃশাসনের ফল। সো সাফার করেনি এমন কোনো মানুষ নেই, কিন্তু এর মধ্যেও কিন্তু আছে কিছু মানুষ আছে সরাসরি সাফার করেছেন, খুন হয়েছেন, বিচার বহির্ভূতভাবে হোক অথবা আওয়ামী লীগের ক্যাডারদের হাতে হোক, গুম হয়েছেন, আছেন। অসংখ্য মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, অপরাধ ছাড়া মামলা হয়েছে, গায়েবী মামলা, কাস্টোডিয়াল টর্চার হয়েছে, পুলিশ টাকা খেয়েছে ঠ্যাক দিয়ে 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 দিয়ে, শুধুমাত্র একটা ভিন্ন দল করে সেই জন্য। এই রকম অসংখ্য অসংখ্য ব্যক্তিগত হিসাব নিকেশ আছে আমাদের, আমি জানি, বিশ্বাস করি। কিন্তু আমি আশা করি আমরা যারা এভাবে সাফার করেছি, কেউ যদি আমাকে একটু শুনে থাকেন,
আমরা একটু এই সময় যাতে নিজেদেরকে একটু সংযত রাখি। আমাকে বলবেন আপনি তো সরাসরি কোনো দিন প্রচণ্ড মার খেয়ে আপনার হাত পা ভেঙে যায় নাই এই আওয়ামী লীগ সরকারের সময়, আপনার ব্যবসা শেষ হয়ে যায় নাই তো। আমি একদিন বলেছি, আমি ঢাকায় উবার ড্রাইভার, বাইক চালাচ্ছেন, পাঠাও ড্রাইভার, রেস্টুরেন্টে কাজ করে এরকম মানুষজন আমার সাথে একটু চিনে এসে কথা বলেছেন, এলাকায় যেতে পারেন না, ভালোই ছিলেন, কিন্তু এখন এসব করে খেতে হয়। তো কত রকম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আছে, তাই না? এগুলো ভুলে যাওয়া কঠিন, আমি মানি। এবং একটা পরিস্থিতিতে প্রতিশোধ নেওয়ার টেন্ডেন্সি হওয়াকে আমি একেবারে অস্বাভাবিক বলছি না, কিন্তু প্লিজ আমরা অন্তত আমাদের দায়িত্বশীলতা দেখাই। আমরা আওয়ামী লীগ না, আমরা আওয়ামী লীগের এই বিভৎস অপরাধীদেরকেও অন্তত এই রকমভাবে নিজে কোনো রকম কোনো কিছু করে ফেলতে চাইছি না। আমরা আছি, সরকার আসবে, আমরা এই দাবি খুব সিরিয়াসলি করব, ঘটনাগুলোর বিচার করব আমি আশঙ্কা করি, আমি আবারও বলছি, আপনাদের যাদের ক্ষোভ আছে, আপনাদের প্রতি আমার সহানুভূতি আছে, আমি জানি কতটুকু ক্ষুব্ধ আপনারা, এবং সেটা যৌক্তিক কারণকেও আমি সমর্থন করি, কিন্তু প্লিজ আমরা এইটুকু যাতে না করি, একটু শান্ত থাকি। আমরা খুব দ্রুতই এদেরকে বিচারের আওতায় আনতে পারবো বলে বিশ্বাস করি, এবং সেই চাপটা আমরা জারি রাখবো। নতুন যে সরকার আসছে তার কাছে ইমিডিয়েট কতগুলো এফেক্টের মধ্যে আছে, এই চাপটা জারি রাখা, যারা এসব করেছে, ভয়ঙ্কর সব ফৌজদারি অপরাধ করেছে, তাদেরকেও আমরা স্পেয়ার করবো না। দরকার এটার জন্য বিশেষ ট্রাইব্যুনাল হবে, আমরা সেই চাপ জারি রাখবো, সেই চাপ চালিয়ে রাখবো। আর কিছু কিছু ক্ষেত্রে এগুলো যা হয়েছে, গণভবন লোকজন ঢুকে যা করেছেন, এই ভবনটা আসলে একটা প্রতীকী ভ্যালু আছে, বাংলাদেশটাকে ধ্বংস করার প্রতীকী ভ্যালু। সুতরাং জনগণের হাতে ওটা যা হয়েছে সেটাকে আমি তেমন কিছু মনে করি না। সুতরাং আরও কিছু প্রতীক আছে, সেগুলো যে কোনো কিছু হতে পারে, হোক। মূর্তি বানানো হয়েছে অসংখ্য এই দেশে, সেগুলো কতগুলো অপশাসন, দুঃশাসনের প্রতীক। কিন্তু প্লিজ মানুষের, সাধারণ মানুষের, সেটা আওয়ামী লীগের লোকও হোক, জানমালের ব্যাপারে আমরা একটু যেন সতর্ক থাকি, কারণ একবার এই ধরনের কিছু ছড়িয়ে পড়া খুব ঝুঁকিপূর্ণ। বহু মানুষের পর এটা সুযোগ নিয়ে পরিস্থিতি আরও অনেক খারাপ করে ফেলতে পারে। প্লিজ আমরা যেন এই ব্যাপারটায় সতর্ক থাকি। আমি দেখলাম সেনা প্রধান ওই একই ধরনের একটা আহ্বান জানিয়েছেন। প্রতিটা স্বাধীনতা, প্রতিটা বিষয়, প্রতিটা স্বাধীনতা বিশেষ করে শাস্তির রেসপন্সিবিলিটি নিয়ে আসে। আমরা ইনসাফের বাংলাদেশ করতে চাই। প্লিজ আমরা কারো প্রতি যাতে বেইনসাফি না করি।